আসসালামু আলাইকুম। আজকে আমরা মানব শরীরতত্ত্বের চ্যাপ্টার 7 চলন ও অঙ্গ চালনা নিয়ে আলোচনা করব। মানবদেহের ভার বহনকারী শক্ত কাঠামোটি হচ্ছে কঙ্কালতন্ত্র, আর এই কঙ্কালতন্ত্রের উপর আচ্ছাদন থাকে পেশিতন্ত্রের। কঙ্কালতন্ত্র মূলত ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্বুদ্ধ হয়। ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্বুদ্ধ অস্থি ও তরুণাস্থি নামক যোজক টিস্যুর সমন্বয়ে গঠিত যে তন্ত্র দেহের কাঠামো সৃষ্টির মাধ্যমে দেহকে নির্দিষ্ট আকৃতি দান করে, দেহের ভার বহন করে, পেশি সংযোগের স্থান প্রদান করে এবং ক্ষতিগ্রস্ত হতে রক্ষা করে এমন অঙ্গসমূহকে রক্ষা করে তাকে কঙ্কালতন্ত্র বলে। মূলত কঙ্কালতন্ত্র হচ্ছে মানবদেহে মূলত 3 ধরনের কঙ্কালতন্ত্র দেখা যায়। বহিঃকঙ্কালতন্ত্র, অন্তঃকঙ্কালতন্ত্র এবং স্পাঙ্কনিক কঙ্কালতন্ত্র। বহিঃকঙ্কালতন্ত্র হচ্ছে বাইরে থেকে দেখা যায়, যেরকম নখ, দাঁত, লোম প্রভৃতি এই তন্ত্রের অন্তর্গত। আর অন্তঃকঙ্কালতন্ত্র বাইরে থেকে দেখা যায় না এবং এটি হচ্ছে যেরকম মনে করো এটি অস্থি ও তরুণাস্থি এবং লিগামেন্টের সমন্বয়ে গঠিত। এটি প্রধানত 2 ভাগে বিভক্ত: অক্ষীয় কঙ্কাল ও উপাঙ্গীয় কঙ্কাল। স্পাঙ্কনিক কঙ্কালতন্ত্রের মধ্যে আছে হচ্ছে এটি হচ্ছে অন্তঃকঙ্কালতন্ত্রের অংশ হিসেবে পরিচিত হলেও আলাদাভাবে এই বিভাগের অন্তর্ভুক্ত করা হয়। ল্যারিংসের তরুণাস্থি, তারপর ট্রাকিয়া, ব্রঙ্কাই প্রভৃতি এই বিভাগের অন্তর্গত। তারপর হচ্ছে কঙ্কালতন্ত্রের উপাদান। কঙ্কালতন্ত্রে মূলত 5 ধরনের উপাদান থাকে। অস্থি হচ্ছে কঙ্কালতন্ত্রে উপস্থিত সুদৃঢ় যোজক টিস্যু, যা প্রধানত ক্যালসিয়াম লবণ দিয়ে গঠিত। আর কোমলাস্থি, এখানে মনে রাখতে হবে ক্যালসিয়াম লবণ দিয়ে গঠিত। কিন্তু কোমলাস্থি বা তরুণাস্থি হচ্ছে এখানে কোনো ধরনের ক্যালসিয়াম থাকে না। এটি হচ্ছে কঙ্কালতন্ত্রে অবস্থিত স্থিতিস্থাপক ধরনের যোজক টিস্যু, এখানে কোনো ক্যালসিয়াম থাকে না। লিগামেন্ট, তারপর হচ্ছে লিগামেন্ট হচ্ছে অস্থিবন্ধনী। লিগামেন্টের আরেক নাম হচ্ছে অস্থিবন্ধনী। এটি কি করে? এটি একটি অস্থি এবং অন্য একটি অস্থির সাথে যুক্ত থাকে লিগামেন্ট দিয়ে। তারপর আসো টেন্ডন হচ্ছে মাংসপেশির প্রান্তে অবস্থান করে, পেশি ও অস্থির মধ্যে সংযোগ স্থাপন করে। টেন্ডন হচ্ছে পেশি এবং অস্থির মধ্যে সংযোগ স্থাপন করে। তারপর হচ্ছে অস্থিবন্ধনী, এটি একটি অস্থি অন্য একটি অস্থির সাথে সংযুক্ত হয়ে যে একটা সন্ধিস্থল গঠন করে তাকে অস্থিসন্ধি বলে। অস্থিসন্ধি হচ্ছে মানবদেহের বিভিন্ন অঙ্গকে বিভিন্ন মাত্রায় সঞ্চালন করা যায় অস্থিসন্ধির কারণে, ফলে চলন, নরণ, ভার বহন, বিভিন্ন কাজকর্ম সহজ হয় অস্থিসন্ধির কারণে। ওকে, তারপর আসো কঙ্কালতন্ত্রের প্রধান ভাগ। মানব কঙ্কালতন্ত্রকে প্রধানত 2টি ভাগে ভাগ করা হয়েছে। আমরা আগে দেখেছি যে অন্তঃকঙ্কালকে মূলত মানুষের কঙ্কাল বলতে অন্তঃকঙ্কালকে বোঝায়। অন্তঃকঙ্কাল বা কঙ্কাল হচ্ছে 2টি ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল এবং অন্যটি হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কাল হচ্ছে 80টি থাকে, অক্ষীয় কঙ্কালে 80টি অস্থি থাকে, উপাঙ্গীয় কঙ্কালে 126টি অস্থি থাকে। এই মোট হচ্ছে 206টি অস্থি। মানবদেহের কঙ্কালতন্ত্রের মোট অস্থি হচ্ছে কত? অস্থি হচ্ছে 206টি অস্থি থাকে। 206টি অস্থি থাকে, কিন্তু যখন মানব শিশু অবস্থায় থাকে হচ্ছে কতটি? 300টি। মানব শিশু অবস্থায় 300টি অস্থি থাকে, কিন্তু এগুলো ক্রমান্বয়ে কমতে 206টি হয়। মোট 206টি হয় মানবদেহের অস্থি। আচ্ছা, তারপর দেখো যে অক্ষীয় কঙ্কাল, এটিকে 3 ভাগে ভাগ করেছে। করটির 29টি অস্থি থাকে, করটি, মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জর। করটিতে 29টি অস্থি, মেরুদণ্ডে 26টি এবং বক্ষপিঞ্জরে 25টি অস্থি থাকে। উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে বক্ষ অস্থি চক্রে 4টি, বাহুতে 60টি অস্থি থাকে, শ্রোণী চক্রে 2টি এবং পাতে 60টি অস্থি থাকে। ওকে, করটিতে আবার দেখো করটি আবার 4টি অংশে বিভক্ত, 4টি অংশে ভাগ করা হয়েছে করটিকার অস্থিগুলোকে। করটিকা 8টি এবং মুখমণ্ডলে হচ্ছে 14টি অস্থি থাকে, কর্ণাস্থি 6টি এবং হাইওয়েডে 1টি অস্থি থাকে। মেরুদণ্ডের অস্থিগুলোকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। সার্ভাইকাল 60টি থাকে, থোরাসিকে 12টি, লাম্বার 5টি এবং স্যাক্রামে 1টি করে, এবং স্যাক্রাম এবং কক্কিক্সে 1টি করে অস্থি থাকে। তাহলে এগুলো আমরা বিস্তারিত জানবো। এখানে একটি এমসিকিউ দেওয়া আছে, দেখো টেন্ডনের ক্ষেত্রে কোনটি সঠিক হবে? টেন্ডন কি 2টি হাড়কে যুক্ত করে? পেশিকে অস্থির সাথে যুক্ত করে? পেশি ও টেন্ডনের প্রকৃতি ভিন্ন, অঙ্গ সঞ্চালনে আর কোনো ভূমিকা নেই। তাহলে কোনটি হবে আনসার হবে হচ্ছে, আমরা একটু আগে দেখেছিলাম যে টেন্ডন হচ্ছে কি পেশিকে অস্থির সাথে যুক্ত করে। তাহলে উত্তর হচ্ছে খ, পেশিকে অস্থির সাথে যুক্ত করে টেন্ডন। তারপর আসো আমরা ফিগারে দেখি এগুলো। দেখো এই যে
করটির মধ্যে যে এই করটির মধ্যে করটিকা, তারপর হচ্ছে ম্যাক্সিলা, ম্যান্ডিবল এগুলো থাকে। আর হচ্ছে দেখো এই যে ঊর্ধ্ববাহু হচ্ছে হিউমেরাস, হিউমেরাসের মধ্যে থাকে তারপর হচ্ছে নিম্নবাহু হচ্ছে রেডিয়াস, আলনা, কার্পাল, তারপর মেটাকার্পাল, তারপর আঙ্গুলগুলোকে ফ্যালাঞ্জেস বলে। এগুলো আমরা বিস্তারিত জানবো সামনে। তারপর দেখো বক্ষপিঞ্জরে কি থাকে, স্টারনাম থাকে এবং পরশুকা থাকে। পরশুকা হচ্ছে স্টারনামকে ঘিরে পরশুকাগুলি অবস্থান করে। তারপরে যে নিচের যে পা, ঊর্ধ্ববাহুকে ঊর্ধ্ববাহুর অস্থির নাম হচ্ছে ফিমার, এটি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো সামনে। তারপর নিম্ন বাহুতে থাকে হচ্ছে প্যাটেলা, টিবিয়া আর ফিবুলা থাকে। উপরে যে এই গোল অংশটাকে সেটিকে বলে প্যাটেলা। তারপর টার্সাল, মেটাটার্সাল আর আঙ্গুলগুলোকে বলে ফ্যালাঞ্জেস। ওকে, তারপর দেখো নিম্ন শ্রোণীচক্রে থাকে কশেরুকা, পিউবিস, স্যাক্রাম, কক্সিক্স এবং ইলিয়াম, এগুলো থাকে মূলত। আচ্ছা, এখানে বলা হয়েছে যে মানবদেহের অস্থির সংখ্যা কত। তাহলে মানবদেহের অস্থির সংখ্যা কত বলো তো তোমরা? আমরা একটু আগে দেখেছিলাম মানবদেহের অস্থির সংখ্যা কত, 206টি, তাই না? উত্তর হচ্ছে গরুর গণ। তারপর বলো বক্ষপিঞ্জর গঠনকারী অস্থির সংখ্যা কয়টি হয়? বক্ষপিঞ্জর গঠনকারী অস্থির সংখ্যা তোমরা ইতোমধ্যে দেখেছো যে 25টি, তাই না? ওকে, তাহলে আনসার হচ্ছে 25টি। এখন আসো অক্ষীয় কঙ্কাল, মানবদেহের অক্ষীয় কঙ্কালের মধ্যে আমরা একটু আগে দেখেছি অক্ষীয় কঙ্কালের হচ্ছে 80টি অস্থি থাকে এবং এটি 3টি ভাগে বিভক্ত: করটি, মেরুদণ্ড আর হচ্ছে বক্ষপিঞ্জর, তাই না? করটি আবার চারটি ভাগে চার ধরনের অস্থি দেখা যায়: করটিকা, মুখমণ্ডলীয় এবং কর্ণাস্থি এবং হাইওয়েড অস্থি, তাই না? ওকে, করটিকার মধ্যে ফ্রন্টাল অস্থি থাকে একটি, প্যারাইটাল অস্থি থাকে দুইটি, টেম্পোরাল অস্থি, অক্সিপিটাল অস্থি, স্ফ্যানয়েড অস্থি, অ্যাথময়েড অস্থি থাকে। এই মোট হচ্ছে 8টি অস্থি থাকে হচ্ছে করটিকাতে মোট 8 ধরনের অস্থি থাকে। মুখমণ্ডলে অস্থির মধ্যে মোট 8 ধরনের 14টি অস্থি থাকে, 14টি। ম্যাক্সিলা, ম্যান্ডিবল এগুলো নাম মনে রাখতে হবে। এগুলো ফ্রন্টাল অস্থি, প্যারাইটাল অস্থি, দেখো এগুলো করটিকার, এগুলো দিয়ে এমসিকিউ আসে। টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফ্যানয়েড অস্থি, অ্যাথময়েড অস্থি এগুলো করটিকার। ওকে, তার মুখমণ্ডলীয়র মধ্যে কি আছে? ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোমেটিক, নেসাল অস্থি, ল্যাক্রিমাল অস্থি, ইনফিরিয়র নেসাল কনকা, ভুমার, প্যালেটেন। আর কর্ণাস্থির মধ্যে কি আছে? কর্ণাস্থির মধ্যে আছে ম্যালিয়াস, ইনকাস, স্ট্যাপিস, হাইওয়েডে থাকে একটি অস্থি। আর মেরুদণ্ডের মধ্যে সার্ভাইকেল, গ্রীবাদেশীয়, থোরাসিক মানে বক্ষদেশীয়, লাম্বার মানে কটিদেশীয় 5টি থাকে। দেখো 7টি হচ্ছে গ্রীবাদেশীয় বা সার্ভাইকেল কশেরুকা 7টি, থোরাসিক কশেরুকা থাকে 12টি, লাম্বার কশেরুকা থাকে 5টি, স্যাক্রাম 1টি এবং কক্সিক্স 1টি করে থাকে। বক্ষপিঞ্জরের মধ্যে স্টারনাম থাকে একটি, ওই স্টারনামকে ঘিরে প্রতি পাশে 12টি করে পরশুকা থাকে। এই হলো মোট 25টি হচ্ছে বক্ষপিঞ্জরের অস্থি। তাহলে এখানে বলতো মানবদের অক্ষীয় কঙ্কালের অস্থির সংখ্যা কতটি? তাহলে কতটি হবে? আনসার হবে 80টি, তাই না? 80টি হবে উত্তর, 80টি। মানুষের মুখমণ্ডলীয় অস্থির সংখ্যা কয়টি? মুখমণ্ডলীয় অস্থির সংখ্যা এই যে এখানে 14টি দেওয়া আছে, তাই না? ওকে, তাহলে 14টি আনসার হবে। ওকে, আশা করি পারবা। তাহলে দেখো, তারপর হচ্ছে করটি হচ্ছে কি? মুখমণ্ডলীয় ও করটিকা অস্থি নিয়ে গঠিত মাথার কঙ্কালিক গঠনকে করটি বলে। করটির অস্থিগুলো করটিকা বা খুলির অস্থি এবং মুখমণ্ডলীয় অস্থি দুভাগে বিভক্ত। মূলত 29টি অস্থি নিয়ে এই করটি গঠিত। করটির মধ্যে 1 নম্বর যে অস্থিটি থাকে, আচ্ছা তাহলে এখানে একটা এমসিকিউ দেওয়া আছে যে মেডিকেল এডমিশন 2018-তে আসছে, কোনটি মানুষের মুখমণ্ডলীয় অস্থি নয়? তাহলে মুখমণ্ডলীয় অস্থি নয় কোনটা হবে? আমরা মুখমণ্ডলীয় অস্থি একটু আগে দেখে আসছি, নেসাল অস্থি, ম্যাক্সিলা অস্থি এবং ম্যান্ডিবল অস্থি। তাহলে 9 কোনটা? 9 হচ্ছে অ্যাথময়েড অস্থি, তাই না? ওকে, অ্যাথময়েড অস্থি। আচ্ছা, তারপর দেখো, তাহলে এই যে এখানে আমাদের ফ্রন্টাল অস্থি, তাহলে আমরা যদি করটিকার অস্থিগুলো দেখি, এখানে হচ্ছে ফ্রন্টাল অস্থি থাকে। ফ্রন্টাল হচ্ছে একটি থাকে, এটি খুলির সম্মুখে কপাল গঠনকারী অস্থি থাকে। তাহলে করটিকা, দেখো তাহলে এটা ছিল করটি, তাই না? মুখমণ্ডলীয় করটিকা অস্থি নিয়ে গঠিত মাথার কঙ্কালিক গঠনকে করটি বলে। এটি সর্বমোট 29টি অস্থি নিয়ে করটি গঠিত। আচ্ছা, এই করটির অস্থিগুলো করটিকা, খুলির অস্থি এবং মুখমণ্ডলীয় অস্থির দুভাগে বিভক্ত। এখন আমরা করটি সম্পর্কে জানব। করটিকা বা ক্রেনিয়াম, করটির যে অংশ মস্তিষ্ককে আবৃত রাখে তাকে কি বলা হয়? করটিকা বলা হয় বা ক্রেনিয়াম বলা হয়। এই ক্রেনিয়ামের মধ্যে কি থাকে? করটিকার মধ্যে 1 নম্বরে থাকে হচ্ছে ফ্রন্টাল অস্থি। এটি হচ্ছে কোথায় থাকে? খুলির সম্মুখে কপাল গঠনকারী অস্থি। দেখো এই যে কপাল গঠনকারী অস্থি খুলির সম্মুখ ভাগে থাকে, কপাল গঠনকারী অস্থি। তারপর হচ্ছে প্যারাইটাল অস্থি হচ্ছে
দুইটি থাকে ফ্রন্টাল অস্থির পশ্চাতে হুলির দুপাশে একটি করে অবস্থান করে। ফ্রন্টাল অস্থির পশ্চাতে থাকে প্যারাইটাল অস্থি। ওকে, তারপর হচ্ছে টেম্পোরাল অস্থি। টেম্পোরাল অস্থি কোথায় থাকে? টেম্পোরাল অস্থি হচ্ছে দুইটি থাকে, প্রতিটি প্যারাইটাল অস্থির নিচের দিকে একটি করে অবস্থান করে। তারপর হচ্ছে অক্সিপিটাল। অক্সিপিটাল দেখো, এই যে অক্সিপিটাল হচ্ছে পশ্চাৎ ভাগে থাকে, হুলির পশ্চাৎ দিকে অবস্থান করে এবং এর নিচের দিকে ফোরামেন ম্যাগনাম নামক একটি বৃহৎ ছিদ্র থাকে। এই ছিদ্র পথে মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে। তারপর আসো স্ফ্যানয়েড অস্থি। স্ফ্যানয়েড অস্থি কি থাকে? স্ফ্যানয়েড অস্থি হচ্ছে একটি থাকে এবং ফ্রন্টাল অস্থি ও দুই দিকের প্যারাইটাল অস্থির মাঝখানে অবস্থান করে। তারপর আসো এথময়েড অস্থি। এথময়েড অস্থি হচ্ছে একটি থাকে, ফ্রন্টাল অস্থির নিচে, স্ফ্যানয়েড অস্থির সামনে অবস্থান করে। এই করটিকার কাজ হচ্ছে মস্তিষ্ককে আবৃত রাখা এবং সংরক্ষিত রাখা। মস্তিষ্ককে আবৃত রাখা এবং সংরক্ষিত রাখা হচ্ছে কি এই করটিকার কাজ। আচ্ছা, এখানে দুইটা এমসিকিউ দেওয়া আছে, দেখো এটা হচ্ছে মেডিকেল মিশন 2017-তে আসছে যে মানব দেহের করটিকাতে কয়টি অস্থি আছে। তাহলে কয়টি অস্থি আছে করটিকাতে বলতো? তাহলে 8টি হবে, তাই না? আমরা আগে দেখে আসছি 8টি অস্থি হচ্ছে করটিকাতে থাকে, আর মুখমণ্ডলে হচ্ছে 14টি অস্থি থাকে। আচ্ছা, এখানে বলছে স্ফ্যানয়েড অস্থিকঙ্কালে কোন অংশে থাকে? স্ফ্যানয়েড অস্থিকঙ্কালে কোন অংশে থাকে? এই যে দেখো স্ফ্যানয়েড অস্থি, তাই না? স্ফ্যানয়েড অস্থি কার? তাহলে করটিকার অংশ, করটিকা বা ক্রেনিয়ামের অংশ। ওকে, আচ্ছা, তারপর আসো মুখমণ্ডলীয় অস্থি। করটিকার সামনের ও নিচের দিকের অংশ হচ্ছে মুখমণ্ডল। মানুষের করটিকাতে 8 ধরনের 14টি অস্থি নিয়ে গঠিত। তাহলে মুখমণ্ডল হচ্ছে 14টি অস্থি নিয়ে গঠিত। এখানে 1 নাম্বার হচ্ছে ম্যাক্সিলা। এটি দুইটি থাকে, ঊর্ধ্বচোয়াল গঠনকারী অস্থি ম্যাক্সিলা, নিম্নচোয়াল গঠনকারী অস্থি হচ্ছে ম্যান্ডিবল। তারপর জাইগোমেটিক, দুটি নাকের প্রতিপার্শ্বের দিকে চক্ষুর নিচে একটি করে অবস্থান করে জাইগোমেটিক অস্থি। তারপর ন্যাসাল অস্থি থাকে দুইটি, নাকের পৃষ্ঠদেশে অবস্থান করে। ল্যাক্রিমাল অস্থি থাকে অক্ষিকুটরের ল্যাক্রিমাল অংশের প্রাচীর গঠন করে এটি। ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা থাকে দুইটি, নাসাগহ্বরের দুপাশে অবস্থান করে এবং ভোমার থাকে একটি। এটি হচ্ছে চারকোনা চ্যাপ্টা অস্থি, নাসা ব্যবধাকের পশ্চাৎ নিম্নাংশ গঠন করে। প্যালাটাইন অস্থি থাকে দুটি, কঠিনতাল ও নাসাগহ্বরে পার্শ্ব প্রাচীর নির্মাণকারী অস্থি। তাহলে এখানে বলছে যে মানুষের মুখমণ্ডলে অস্থি কোনটি হবে? তাহলে মানুষের মুখমণ্ডলের অস্থি আমরা জানি এগুলো হচ্ছে কি অংশ? এগুলো হচ্ছে অন্য করটিকার অংশ, তাই না? করটিকার অস্থি। তাহলে এখানে আনসার হবে কি বি নাম্বার, ভোমার, তাই না? এই যে দেখো ভোমার, তাহলে মানুষের মুখমণ্ডলের অস্থি হচ্ছে ভোমার। ওকে, তারপর আসো মেরুদণ্ড। মেরুদণ্ড কি বলছে? যে অ্যাটলাস থেকে শুরু করে অ্যাটলাস থেকে কককিক্স পর্যন্ত প্রলম্বিত। অ্যাটলাস থেকে কককিক্স পর্যন্ত। অ্যাটলাস হচ্ছে দেখো এই যে সর্বপ্রথম যে কশেরুকাটা থাকে, কশেরুকা থাকে, এই যে কশেরুকা থেকে এই যে এটা হচ্ছে মেরুদণ্ড, তাই না? এই যে পুরাটা হচ্ছে মেরুদণ্ড, এই মেরুদণ্ডের যে প্রত্যেকটি অস্থিখণ্ড আছে, প্রত্যেকটি অস্থিখণ্ডকে বলা হয় কশেরুকা। প্রত্যেকটি অস্থিখণ্ডকে কশেরুকা বলা হয়। একবারে উপরের যে অস্থিখণ্ড আছে, সর্বপ্রথম যে অস্থিখণ্ড, সেটাকে বলা হয় অ্যাটলাস। আর সবার নিচে যে অস্থি আছে সেটিকে বলা হয় কককিক্স, তাই না? ওকে, কককিক্স বলা হয়। তাহলে বলছে যে অ্যাটলাস থেকে কককিক্স পর্যন্ত প্রলম্বিত সুষুম্নাকাণ্ডকে ঘিরে অবস্থিত একসারি কশেরুকা নিয়ে গঠিত দেহের অক্ষকে অবলম্বন দানকারী অস্থিময় নমনীয় গঠনকে কি বলা হয়? মেরুদণ্ড বলা হয়। মেরুদণ্ড হচ্ছে 33টি অনিয়ত আকৃতির অস্থিবন নিয়ে মেরুদণ্ডটা গঠিত। তাহলে এখানে একটা কোশ্চেন করছে যে মানব দেহের কোটিদেশীয় অঞ্চলে কশেরুকার সংখ্যা কত? তাহলে এখানে দেখো কশেরুকার সংখ্যা আমরা বলেছিলাম যে মেরুদণ্ডের অস্থিগুলোকে আবার কত ভাগে ভাগ করেছে? 1 2 3 4 5, তাই না? 5 ভাগে ভাগ করেছে। প্রথম ছিল সার্ভাইকেল কশেরুকা। সার্ভাইকেল মানে হচ্ছে গ্রীবাদেশীয় কশেরুকা, এটি কয়টি থাকে? 7টি থাকে। তারপর থোরাসিক মানে বক্ষদেশীয় কশেরুকা, এটি কতটি থাকে? 12টি থাকে। তারপর লাম্বার মানে কোটিদেশীয় কশেরুকা, এটি থাকে 5টি। স্যাক্রাম থাকে 5টি কিন্তু একটি হয়ে যায়। কককিক্স থাকে 4টি কিন্তু একীভূত হয়ে একটি হয়ে যাবে। ওকে, তাহলে এখানে দেখো লাম্বার কশেরুকা, লাম্বার মানে কি? কোটিদেশীয়। লাম্বার মানে কোটিদেশীয়, লাম্বার মানে হচ্ছে কোটিদেশীয় কশেরুকা। তাহলে আমাদের বলছে এখানে মানব দেহের কোটিদেশীয় অঞ্চলে কশেরুকার সংখ্যা কত? কোটিদেশীয় অঞ্চলে তাহলে কোনটা হবে? লাম্বার হবে। লাম্বার মানে এখানে আনসার হচ্ছে 5 হবে। ওকে, তারপর আসো একটি আদর্শ কশেরুকার গঠন। একটি আদর্শ কশেরুকার মধ্যে মূলত দুটি অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে সেন্ট্রাম বা ভার্টিব্রাল বডি এবং আরেকটি হচ্ছে ভার্টিব্রাল আর্চ। এই সেন্ট্রাম বা ভার্টিব্রাল বডি হচ্ছে কশেরুকার বৃহত্তম ও সম্মুখস্থ স্থূল অংশ, দেখতে ডিম্বাকার রডের মতো একটি খণ্ডের মতো। কোমলাস্থি নির্মিত সিমফাইসিস বা আন্তঃকশেরুকা চাকতি ইন্টারভার্টিব্রাল ডিস্কের সাহায্যে সমস্ত কশেরুকা দেহের পরস্পরের সঙ্গে আটকে থাকে। ওকে, তাহলে এই যে দেখো ভার্টিব্রাল
এটা হচ্ছে ভার্টিব্রাল বডি, এই যে ভার্টিব্রাল বডি এটা হচ্ছে ডিম্বাকার রডের মতো থাকবে। তারপর আসো আর্চ, এটি কশেরুকা দেহের পৃষ্ঠতলে অবস্থিত রিং এর মতো। এই যে ভার্টিব্রাল বডির উপরের যে অংশটা আছে সেটাকে বলা হয় মূলত কি বলা হয়, এটিকে বলা হয় হচ্ছে ভার্টিব্রাল আর্চ। ভার্টিব্রাল আর্চের মধ্যে যে অংশগুলো দেখা যায় সেটি হচ্ছে পেডিকল। পেডিকল এটি হচ্ছে পেডিকল, দেখো যে পেডিকল এটি হচ্ছে কশেরুকা দেহের উভয় পশ্চাৎ পার্শ্ব থেকে উত্থিত ও পিছনে বর্ধিত খাটো শক্ত গঠন। তারপর ট্রান্সভার্স প্রসেস, ট্রান্সভার্স প্রসেস হচ্ছে উভয় পাশে পেডিকল ও ল্যামিনার সংযোগস্থল থেকে উত্থিত পার্শ্বীয় প্রবর্ধন, ট্রান্সভার্স প্রসেস, এই যে ট্রান্সভার্স প্রসেস এটা। তারপর হচ্ছে ল্যামিনা, ল্যামিনা হচ্ছে উভয় পাশে ট্রান্সভার্স ও স্পাইনাস প্রসেসের মাঝখানে অবস্থিত চওড়া চাপা তির্যক ও ঢালু প্লেটের মতো অবস্থান। তারপর হচ্ছে আর্টিকুলার প্রসেস, আর্টিকুলার প্রসেস এটি হচ্ছে উভয় পাশে ল্যামিনা ও পেডিকলের সংযোগস্থল থেকে উদ্গত এবং একটি সুপিরিয়র ও একটি ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। এটি কশেরুকার সুপিরিয়র আর্টিকুলার প্রসেস অন্য কশেরুকার ইনফিরিয়র আর্টিকুলার প্রসেসের সঙ্গে যুক্ত থাকে। তারপর হচ্ছে স্পাইনাস প্রসেস, স্পাইনাস প্রসেস, এই যে স্পাইনাস প্রসেস এটি হচ্ছে দুই ল্যামিনার সংযোগস্থল থেকে একটি পশ্চাৎ মধ্যরেখীয় প্রবর্ধন যা নিম্নমুখী প্রসারিত, দ্বিতীয় এবং ষষ্ঠ সার্ভাইকাল কশেরুকার এই প্রসেস প্রান্তের দিকে দ্বিখণ্ডিত। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো এটি হচ্ছে একটা আদর্শ কশেরুকার গঠন। এখন আসো কশেরুকার ছিদ্রপথ, কশেরুকায় ছিদ্র থাকে তাই না? ওকে, তাহলে এই যে এই ছিদ্রকে পেডিকলের ঊর্ধ্ব থেকে ঊর্ধ্ব এবং নিম্ন দেশে যে খাঁজ থাকে সম্মিলিতভাবে এটিকে ইন্টারভার্টিব্রাল ফোরামেন বা নিউরাল ছিদ্র বলে। এই যে দেখো এই ছিদ্র আছে এখানে, এই ছিদ্রকে নিউরাল ছিদ্র বলে এবং এই ছিদ্র দিয়ে সুষুম্না স্নায়ু এবং রক্তবাহিকা অতিক্রম করে। তাহলে বলছে যে কশেরুকার যে বড় ছিদ্রটি সামনে দেহ পিছনে আর্চ পাশে পেডিকলে নির্মিত তাকে ভার্টিব্রাল ফোরামেন বলে। তাহলে এই যে ভার্টিব্রাল ফোরামেন এটি হচ্ছে মূলত কশেরুকার ছিদ্র, এই ভার্টিব্রাল ফোরামেন বলে এটিকে। এবং এখন সবগুলো কশেরুকার ভার্টিব্রাল ফোরামেন একসাথে হয়ে, অর্থাৎ বলছে সকল কশেরুকার ছিদ্র সম্মিলিতভাবে ভার্টিব্রাল ক্যানেল গঠন করে বা নির্মাণ করে। এর ভিতরে ঝিল্লি, মেনিনজেস সহ সুষুম্না কাণ্ড কি থাকে, রক্তনালিকা সুরক্ষিত থাকে। তাহলে কোশ্চেনে আসে যে মেনিনজেস অর্থাৎ এই যে দেখো মেনিনজেস বা সুষুম্না কাণ্ড এটি কোথায় সুরক্ষিত থাকে, এটি কোথায় সুরক্ষিত থাকে? তাহলে হবে কি ভার্টিব্রাল ফোরামেন অথবা ভার্টিব্রাল ক্যানেল। ওকে, তারপর আসো কশেরুকার প্রকারভেদ। কশেরুকা মূলত 5 ধরনের, কশেরুকাকে মূলত 5টি অঞ্চলে ভাগ করা হয়েছে, আমরা আগে একটু আগে দেখে এসেছি তাই না? সার্ভাইকাল মানে গ্রীবাদেশীয় কশেরুকা, এটি থাকে 7টি। আর থোরাসিক মানে বক্ষদেশীয় কশেরুকা, এটি থাকে হচ্ছে 12টি। লাম্বার কশেরুকা হচ্ছে 5টি, আর স্যাক্রাম হচ্ছে দেখো 1টি। এটি 5টি থাকে, প্রথমে একীভূত হয়ে 1টি হয়ে যায়। তারপর কক্কিজিয়াল বা পুচ্ছদেশীয় কশেরুকা, এটি হচ্ছে 1টি থাকে, 4টি একীভূত হয়ে যায়। ওকে, তাহলে এই হলো মেরুদণ্ডের অস্থিগুলো। আচ্ছা কশেরুকা। আচ্ছা, তারপর বলছে যে এখানে পরিণত বয়সে স্যাক্রাল কশেরুকাগুলো একীভূত হয়ে স্যাক্রাম এবং কক্কিজিয়ালগুলো কক্কিক্স গঠন করে। এই সর্বমোট কশেরুকার সংখ্যা হচ্ছে কতটি? 26টি, তাই না? ওকে, আমরা জানছিলাম আগে মেরুদণ্ডে 26টি অস্থি নিয়ে গঠিত। তাহলে আশা করি পারবা। দেখো এখন আসো বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জর হচ্ছে কি, একটি যে পশুকাগুলো একদিকে থোরাসিক কশেরুকা এবং অন্যদিকে স্টার্নামের সঙ্গে যুক্ত হয়ে যে খাঁচার মতো আকৃতি দান করে তাকে কি বলা হয়? বক্ষপিঞ্জর বলে। মানুষের বক্ষপিঞ্জর মূলত একটি উরফলক বা স্টার্নাম এবং 12 জোড়া পশুকা বা রিবস এবং 12টি থোরাসিক কশেরুকা নিয়ে গঠিত। 12টি থোরাসিক কশেরুকা মানে বক্ষদেশীয় যে কশেরুকাগুলি ছিল, তাই না? এই যে আমরা এখানে বক্ষদেশীয় কশেরুকাগুলি ছিল দেখছিলাম, বক্ষদেশীয় কশেরুকা হচ্ছে 12টি। এই যে দেখো বক্ষদেশীয় কশেরুকা, এই যে বুকের যে এই অংশটাতে থাকে এটিকে বক্ষদেশীয় কশেরুকা বলে। তাহলে এই বক্ষদেশীয় কশেরুকা একটি স্টার্নাম, এই যে মাঝখানে যে স্টার্নাম এই দেখো মোটা এই যে এই হাড় অস্থিটি আছে এটিকে বলে স্টার্নাম। আর এইগুলো হচ্ছে কি, ওইগুলো হচ্ছে পশুকা। তাহলে এই পশুকাগুলো একসাথে মিলে কি তৈরি হয়? বক্ষপিঞ্জর গঠন করে। আচ্ছা, এখন আসলে স্টার্নামে মূলত তিন ধরনের অস্থি দেখা যায়, 3টি অংশে বিভক্ত। একটা হচ্ছে মেনোব্রিয়াম দেহ এবং জিফয়েড প্রসেস। মেনোব্রিয়ামটা হচ্ছে এটি উপরের ত্রিকোণাকার অংশ, এর সাথে বক্ষ অস্থি চক্র, বক্ষ অস্থির ক্ল্যাভিকল এবং প্রথম পশুকার সন্ধি তৈরি করে। ওকে, তারপর দেহ থেকে থাকে এটি মাঝের লম্বা চ্যাপ্টা শক্ত অংশ, এর সাথে দ্বিতীয় থেকে প্রথম সপ্তম পশুকা যুক্ত থাকে। তারপর হচ্ছে জিফয়েড প্রসেস এটি হচ্ছে একেবারে নিচের দিকে ক্ষুদ্র সরু অংশ। এই যে দেখো জিফয়েড প্রসেস হচ্ছে নিচের দিকে সরু অংশ এবং একেবারে নিচের এই প্রথম দিকে এটি তরুণাস্থি নির্মিত হলেও পরিণত বয়সে এটি অস্থিতে পরিণত হয়ে যায় মূলত। তারপর আসো পশুকা। তাহলে আমরা স্টার্নাম জানলাম, এখন আসো পশুকা কি বলছে? পশুকার মধ্যে কি কি থাকে? ক্যাপিচুলাম থাকে,
ক্যাপিচুলাম থাকে অর্থাৎ মাথা, টিউবারকল, অ্যাঙ্গেল, শ্যাফট আর হচ্ছে কোস্টাল কার্টিলেজ থাকে। ক্যাপিচুলাম হচ্ছে কি, যে ক্যাপিচুলাম হচ্ছে এটি পশুকার মস্তক অংশ, মাথার যে অংশ, এই যে এটাকে ক্যাপিচুলাম বলে, ক্যাপিচুলাম বলে। তারপর এর দ্বারা পশুকা বক্ষদেশীয় কশেরুকা সেন্ট্রামের সাথে সংযুক্ত থাকে। তারপরে হচ্ছে টিউবারকল। টিউবারকল হচ্ছে মস্তকের সামান্য পরে টিউবারকল অবস্থিত। এটি একটি ক্ষুদ্র উদ্গত পৃষ্ঠীয় অংশ, এর দ্বারা পশুকা একই বক্ষদেশীয় কশেরুকার ট্রান্সভার্স প্রসেসের সাথে যুক্ত থাকে। তারপর হচ্ছে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল হচ্ছে কি, পশুকার যে স্থান বেঁকে সামনের দিকে প্রসারিত হয় তাকে অ্যাঙ্গেল বলে। অর্থাৎ এই যে অ্যাঙ্গেল, দেখো অ্যাঙ্গেল তৈরি করছে তাই না। তারপর হচ্ছে শ্যাফট। শ্যাফট বা দেহ, এটি হচ্ছে কি, যে পশুকার যে লম্বা অংশ দেহের সম্মুখ ভাগ অবস্থান করে তাকে শ্যাফট বলে। তারপর হচ্ছে কোস্টাল কার্টিলেজ। পশুকা এবং স্টার্নামের মধ্যে সংযোগ স্থাপনকারী অংশ হচ্ছে কোস্টাল কার্টিলেজ এবং এটি তরুণাস্থিময়। ওকে, পশুকা এবং স্টার্নামের সঙ্গে কোস্টাল কার্টিলেজ, দেখো কোস্টাল কার্টিলেজ এটি হচ্ছে পশুকা এবং স্টার্নামের সঙ্গে সংযোগ স্থাপনকারী অংশ, এটাকে বলা হয় কোস্টাল কার্টিলেজ। তাহলে মনে রাখবে এটা। এখন দেখো পশুকা হচ্ছে মূলত কত ধরনের দেখা যায়, দুই ধরনের দেখা যায়। একটা হচ্ছে আসল পশুকা আর একটা হচ্ছে নকল পশুকা। আসল পশুকা, প্রথম যে 7 জোড়া পশুকা থাকে এটিকে বলা হয় কি, আসল পশুকা। এদের তরুণাস্থি স্টার্নামের সাথে যুক্ত থাকে। কিন্তু নকল পশুকা যে বাকি যে 5 জোড়া, 12 জোড়ার মধ্যে বাকি যে 5 জোড়া, অষ্টম থেকে 12তম, সেটি হচ্ছে কি স্টার্নামের সাথে যুক্ত নয় বলে তাকে নকল পশুকা। তারপর আসো এই যে নকল পশুকা আবার দুই ধরনের, অপ্রকৃত আর হচ্ছে ভাসমান। অষ্টম, নবম, দশম পশুকা হচ্ছে কি অপ্রকৃত পশুকা। এটি হচ্ছে তরুণাস্থির সাথে একীভূত হয়ে কোস্টাল কার্টিলেজ বা আর্চ নির্মাণ করে। আর ভাসমান পশুকা হচ্ছে 11তম এবং 12তম পশুকা হচ্ছে সামনে মাংসপেশিতে উন্মুক্ত থাকে। এগুলো সরল, ক্ষুদ্র এবং ভাসমান পশুকা নামে পরিচিত। ওকে, তাহলে এগুলো মনে রাখবা কোনটাকে কি বলা হয়। অষ্টম, নবম, দশমকে কি বলা হয়, অপ্রকৃত। আর 11তম, 12তম কে বলা হয় ভাসমান পশুকা। তারপর আসো উপাঙ্গীয় কঙ্কাল। উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে ঊর্ধ্বাঙ্গ 2 বাহু এবং বক্ষ অস্থিচক্র, আর হচ্ছে নিম্নাঙ্গ 2 বাহু, 2 পা ও শ্রোণী অস্থিচক্র, এই অস্থিগুলোকে একত্রে বলা হয় উপাঙ্গীয় কঙ্কাল। ওকে, উপাঙ্গীয় কঙ্কাল বলা হয়। উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে ঊর্ধ্বাঙ্গের অস্থির মধ্যে আছে মানুষের বক্ষ অস্থিচক্র 2 জোড়া অস্থি নিয়ে গঠিত। একটি হচ্ছে এক জোড়া ক্ল্যাভিকল এবং এক জোড়া স্ক্যাপুলা। ক্ল্যাভিকল দেখতে ইটালিক এফ এর মতো বাঁকা অস্থি হয়। এটি হচ্ছে ইটালিক এফ এর মতো বাঁকা অস্থি। তারপর এটি দেহ এবং দুটি প্রান্ত যথা স্টার্নামের মেরুব্রিয়ামের সাথে যুক্ত থাকে এবং অ্যাক্রোমিয়াল প্রসেস স্ক্যাপুলার সাথে যুক্ত থাকে। অর্থাৎ এই দুইটা অংশ নিয়েই ক্ল্যাভিকল গঠিত, স্টার্নাল এবং অ্যাক্রোমিয়াল প্রসেস নিয়ে হচ্ছে ক্ল্যাভিকল গঠিত। ওকে, তারপর স্ক্যাপুলা দেখো দেখতে চাপা ত্রিকোণাকার অস্থি। এই যে এই চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্ক্যাপুলা। এই স্ক্যাপুলা হচ্ছে কি এর একটি সম্মুখ কোস্টাল তল, একটি পশ্চাৎ তল বা কোরাকয়েড প্রসেস, অ্যাক্রোমিয়াল প্রসেস এবং গ্লিনয়েড গহ্বর নিয়ে সংযোগী অবতল থাকে। তার 3টা অবতল থাকে, কোস্টাল তল, কোরাকয়েড প্রসেস বা অ্যাক্রোমিয়াস প্রসেস, আর হচ্ছে গ্লিনয়েড গহ্বর। এই যে দেখো গ্লিনয়েড গহ্বর যেটা থাকে এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের। এই যে এখানে গ্লিনয়েড গহ্বর থাকে স্ক্যাপুলাতে, মনে রাখবা গ্লিনয়েড গহ্বর থেকে স্ক্যাপুলাতে, এবং এখানে এই গ্লিনয়েড গহ্বরে হিউমেরাসের মস্তক আটকানো থাকে। হিউমেরাস আমরা পড়ছিলাম কোথাকার, এটা হচ্ছে ঊর্ধ্ব পায়ের অস্থি, তাই না। ঊর্ধ্ব পায়ের অস্থিকে ঊর্ধ্ব বাহুর অস্থি, তাই না, ঊর্ধ্ব বাহুর অস্থি। এই হিউমেরাস হচ্ছে ঊর্ধ্ব বাহুর অস্থি। এই ঊর্ধ্ব বাহুর অস্থি হিউমেরাস গ্লিনয়েড গহ্বরে আটকানো থাকে। ওকে, আর গ্লিনয়েড গহ্বরটা থাকে কোথায়, স্ক্যাপুলাতে। এগুলো মনে রাখতে হবে। তারপর আসো ঊর্ধ্ববাহুর অস্থি বা হিউমেরাস। ঊর্ধ্ববাহুর অস্থি বা হিউমেরাস হচ্ছে এর ঊর্ধ্ব প্রান্তে রয়েছে মসৃণ গোল মস্তক যা স্ক্যাপুলার গ্ল্যানয়েড গহ্বরে প্রবিষ্ট থাকে। তাছাড়া আছে ছোট বড় টিউবারকল এবং এর মাঝখানে অ্যানাটমিক্যাল গ্রিবা নামে একটি খাঁজ থাকে। টিউবারকলের নিচে যে সরু অংশ থাকে সেটি হিউমেরাসের মূল দেহ গঠিত হয়, তাকে সার্জিক্যাল গ্রিবা বলে, অর্থাৎ সার্জিক্যাল নিক বলে, কারণ দুর্ঘটনায় অংশে এবং এই সচরাচর এই সার্জিক্যাল গ্রিবাটাই কি হয়, ফাটল ধরে। ওকে, এই যে সার্জিক্যাল গ্রিবা। তারপর হচ্ছে সম্মুখ বাহুর অস্থি বা রেডিয়াস আলনা। তাহলে দেখো সম্মুখ বাহুর অস্থি হচ্ছে দুইটা, একটা হচ্ছে আলনা, একটা হচ্ছে রেডিয়াস। আলনাটা হচ্ছে কি অন্তর্ভাগের অস্থিকে আলনা বলা হয়। আর ঊর্ধ্ব প্রান্তে কর্নয়েড প্রসেস, ওলেক্রেনন প্রসেস এবং একটি ট্রকলিয়ান নচ এবং টিউবারোসিটি
অবস্থিত। নিম্ন প্রান্ত মাথা এবং স্টাইলয়েড প্রসেসে বিভক্ত থাকে। ওকে, তারপর সে কার্পাল অস্থি। কার্পাল অস্থি দু সারিতে 4টি করে মোট 8টি ছোট ছোট বিভিন্ন আকৃতির কার্পাল অস্থিতে কবজি গঠিত। তাহলে যে আমাদের কবজি গঠিত সেটি হচ্ছে কি কার্পাল অস্থিতে গঠিত। আর হাতের যে তালু বা করতল এটি হচ্ছে মেটাকার্পাল অস্থিতে গঠিত, এবং এটি মেটাকার্পাল হচ্ছে 5টি অস্থি থাকে, মেটাকার্পালে 5টি অস্থি থাকে, আর কার্পালে ছিল 8টি, তাই না? 4টি করে 8টি, এটি হচ্ছে 5টি থাকে। তারপর হচ্ছে ফ্যালাঞ্জেস বা আঙ্গুল। আঙ্গুলের অস্থিগুলোকে মূলত কি বলা হয়? ফ্যালাঞ্জেস বলা হয়। বৃদ্ধাঙ্গুলে 2টি থাকে এবং অন্য আঙ্গুলগুলোতে 3টি করে ফ্যালাঞ্জেস থাকে। ওকে, তারপর আসো নিম্নাঙ্গের অস্থিসমূহ। নিম্নাঙ্গের অস্থির মধ্যে শ্রোণী অস্থিচক্র ও দুপা নিয়ে নিম্নাঙ্গ গঠিত। দেহের উভয় পাশে 31টি করে মোট 62টি অস্থি নিয়ে নিম্নাঙ্গ গঠিত। নিম্নাঙ্গের অস্থির মধ্যে শ্রোণী অস্থিচক্রের মধ্যে আছে ইলিয়াম, ইস্টিয়াম এবং পিউবিস নিয়ে এই শ্রোণী অস্থিচক্র গঠিত। দেখো, ইলিয়াম, ইস্টিয়াম, তারপরে পিউবিস। ওকে, ইলিয়াম, ইস্টিয়াম আর হচ্ছে পিউবিস নিয়ে আমাদের শ্রোণী অস্থিচক্র গঠিত। প্রাপ্তবয়স্ক মানবে এই অস্থিগুলো একত্রিত হয়ে নিতম্বাস্থি বা হিপ বোন গঠন করে। 2টি নিতম্বাস্থি একত্রে মিলে শ্রোণী অস্থিচক্র গঠন করে। ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিসের সংযোগস্থল যেখানে আছে, যে সংযোগস্থল, এই সংযোগস্থল পিউবিক সিমফাইসিস এবং অ্যাসিটাবুলাম নামে এটি অগভীর অংশ রয়েছে। এই যে দেখো অ্যাসিটাবুলাম, এটা হচ্ছে অ্যাসিটাবুলামে যে অ্যাসিটাবুলাম নামে অগভীর অংশ আছে, এতে মূলত ফিমারের মস্তক আটকানো থাকে। ফিমারটা কি জানি ছিল? ফিমারটা ছিল হচ্ছে ঊর্ধ্ব পায়ের অস্থি, তাই না? ফিমার হচ্ছে ঊর্ধ্ব পায়ের অস্থি। মনে রাখবা, ফিমারটা হচ্ছে ঊর্ধ্ব পায়ের অস্থি, ঊর্ধ্ব পায়ের অস্থি। তাহলে এই ফিমারটা কোথায় আটকানো থাকে? এটা হচ্ছে অ্যাসিটাবুলামে আটকানো থাকে, অ্যাসিটাবুলামে আটকানো থাকে। এবং অ্যাসিটাবুলাম হচ্ছে কি ইলিয়াম, ইস্টিয়াম এবং পিউবিসের সংযোগস্থল। অ্যাসিটাবুলাম হচ্ছে ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিসের সংযোগস্থল। এখানে হচ্ছে ফিমারটা আটকানো থাকে, ফিমারের মস্তক আটকানো থাকে। আর যে হিউমেরাস ছিল সেটা কি ছিল? ঊর্ধ্ববাহুর অস্থি, তাই না? এই হিউমেরাস কোথায় আটকানো ছিল? স্ক্যাপুলার গ্লেনয়েড গহ্বরে। তাহলে এগুলো মনে রাখতে হবে। ওকে, তারপর আসো পায়ের অস্থি। পায়ের মূলত ঊর্ধ্ব পায়ের অস্থিকে ফিমার বলে। এটি কি ঊর্ধ্ব পায়ের অস্থি বা ফিমার? এই ঊর্ধ্ব পায়ের অস্থি ফিমার, এটি মানবদের সবচেয়ে দীর্ঘ অস্থি। দেখো, এই যে এই ফিমারটা হচ্ছে সবচেয়ে দীর্ঘ অস্থি মানবদের। ফিমারের প্রান্তে প্যাটেলা নামে একটি প্রায় ত্রিকোণাকার অস্থি অবস্থিত। প্যাটেলার পশ্চাৎভাগের ঊর্ধ্বাংশ ফিমারের সাথে এবং নিম্নাংশ টিবিয়ার সাথে সংযুক্ত থাকে। তারপর আসো নিম্ন পা এর অস্থি বা টিবিয়া, ফিবুলা। এই যে নিম্ন পায়ে 2টি অস্থি থাকে, একটা হচ্ছে টিবিয়া, একটা হচ্ছে ফিবুলা। টিবিয়া বেশি মোটা আর ফিবুলা দেখতে একটি দীর্ঘ যষ্টির মতো বা লাঠির মতো। যষ্টি মানে লাঠি, তাই না? ফিবুলা দেখতে একটি দীর্ঘ যষ্টির মতো। এর মস্তক চোখা। এই যে ফিবুলা, প্যাটেলা আর হচ্ছে টিবিয়া আর হচ্ছে ফিবুলা। ঊর্ধ্ব প্রান্তে টিবিয়ার সংযোগের জন্য একটি সংযোগী তল থাকে, নিচের প্রান্তে থাকে ম্যালিউলাস। টার্সাল অস্থি। দেখো, টার্সাল অস্থি পায়ের গোড়ালি ও পদতল পশ্চাৎ অর্ধাংশ গঠনকারী অস্থিসমূহের নাম হচ্ছে টার্সাস। পায়ের গোড়ালি গঠন করবে টার্সাস। টার্সাস অস্থি, এটি হচ্ছে 7 ধরনের টার্সাস অস্থি, 3 সারিতে সজ্জিত থাকে। তারপর আসে মেটাটার্সাল। এক সারিতে অবস্থিত 5টি ক্ষুদ্র লম্বাকৃতি মেটাটার্সাস পদতলের সম্মুখ অংশ গঠন করে। যেটা পদতলের সম্মুখ অংশ গঠন করবে কে? মেটাটার্সাস। তারপর আসে ফ্যালাঞ্জেস। পায়ের আঙ্গুলের অস্থিগুলোকে ফ্যালাঞ্জেস বলে, এবং বৃদ্ধাঙ্গুলে 2টি এবং অন্য আঙ্গুলে 3টি করে কি থাকে? ফ্যালাঞ্জেস। মোট 14টি ফ্যালাঞ্জেস থাকে। তাহলে এগুলোর সংখ্যাও মনে রাখতে হবে। তাহলে আশা করি পারবা না? এখন আসো কিছু এমসিকিউ এখানে আমরা প্র্যাকটিস করি। যে সুষুম্না কাণ্ডকে সুরক্ষিত রাখে কোনটি? বলো তো, আনসার কি হবে? সুষুম্না কাণ্ডকে সুরক্ষিত রাখে কোনটি? আমরা পড়ে আসছিলাম, বলো কোনটি হবে আনসার? সুষুম্না কাণ্ডকে সুরক্ষিত রাখে কোনটি? মেরুদণ্ড, তাই না? ওকে, মেরুদণ্ড হচ্ছে সুষুম্না কাণ্ডকে সুরক্ষিত রাখে। আমরা আগে দেখেছিলাম যে মেরুদণ্ডে যে ফোরামেন ম্যাগনাম ছিল, ফোরামেন ম্যাগনাম দিয়ে অর্থাৎ যে ক্যানেল তৈরি করছিল বড়, ওই ক্যানেলের ভিতরে কি থাকে? সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড সুরক্ষিত অবস্থানে থাকে। ওকে, তারপর আসো মানবদের সবচেয়ে বড় অস্থি কোনটি? তাহলে বড় অস্থি কোনটি হবে? একটু আগে দেখে আসছিলাম আমরা, বলো তো কোনটি হবে আনসার? হিউমেরাস, ফিমার, স্টার্নাম নাকি টিবিয়া? তাহলে আনসার হবে ফিমার। ওকে, তারপর আসো গ্লেনয়েড গহ্বর কোথায় পাওয়া যায়? গ্লেনয়েড গহ্বর কোথায় পাওয়া যায় বলো তো? গ্লেনয়েড গহ্বর একটু আগে আমরা দেখেছিলাম যে এটি হচ্ছে কোথায় পাওয়া যায়? স্ক্যাপুলাতে পাওয়া যায়। তারপর নিচের কোনটি বক্ষ অস্থিচক্রের হাড়? এটা বক্ষ অস্থিচক্রের হাড় কোনটি হবে? বক্ষ অস্থিচক্রের হাড় হচ্ছে ক্ল্যাভিকল, তাই না? এই যে এখানে এটার আনসার হচ্ছে ক্ল্যাভিকল হচ্ছে বক্ষ অস্থিচক্রের হাড়। আর স্ফ্যানয়েড, এথময়েড, পিউবিস এগুলো হচ্ছে অন্যগুলো, তাই না? ওকে, তারপর আসো ইটালিক এফ এর মতো বাঁকা অস্থি কোনটি হবে বলো? ক্ল্যাভিকল, তাই না? ওকে, আমরা পড়ে আসছিলাম যে ক্ল্যাভিকল হচ্ছে ইটালিক এফ এর মতো বাঁকা অস্থি। তারপর আসো
তারপর হচ্ছে বলেছে জিফয়েড প্রসেস কোথায় অবস্থিত, জিফয়েড প্রসেস কোথায় অবস্থিত বলো। জিফয়েড প্রসেস আমরা দেখে আসছিলাম, জিফয়েড প্রসেসটা হচ্ছে কোথায় অবস্থান করে, স্ক্যাপুলাতে, সেক্রামে, স্টার্নামে নাকি অ্যাটলাসে। তাহলে স্ক্যাপুলা এটি হচ্ছে বক্ষ অস্থিচক্রে, তাই না? তাহলে কোনটি হবে বলো, জিফয়েড প্রসেস। আমরা একটু আগে দেখে আসছিলাম, তাহলে এটার আনসার হবে কোথায়, স্টারনাম, তাই না? ওকে, তাহলে আশা করি তোমরা আমাদের এই পর্ব 1 বুঝতে পারছো। তাহলে আমরা আজকে এখানেই পর্ব 1 শেষ করতেছি।